আইন শৃঙ্খলা না থাকলে গণতন্ত্র অধিকার সবই অর্থহীন হয়ে পড়বে, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। বিএনপির 16 বছরের আন্দোলন আর জুলাই অভ্যুত্থান নিয়ে বিভাজন তৈরির অভিযোগ নেতাদের, দুর্নীতিবাজদের গ্রেফতার না করার প্রশ্ন। অবশেষে বাংলাদেশের মাটিতে ফুটবলার হামজা চৌধুরী, ওসমানী বিমানবন্দর উৎসবের আবহ, ভারতের বিপক্ষে জয়ের প্রত্যয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পুলিশকে অবহেলা করে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশ গড়া যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলা না থাকলে গণতন্ত্র অধিকার সবই অর্থহীন হয়ে পড়বে মনে করিয়ে পুলিশকে আইন অনুযায়ী চলার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। অন্ধকার যুগের প্রধান সহযোগী হিসেবে পুলিশের যে বদনাম হয়েছে, নতুন বাংলাদেশে আইনের প্রতিপালনের মধ্য দিয়ে সে অবস্থা থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, পরাজিত শক্তির সব ষড়যন্ত্র প্রতিহত করার মধ্য দিয়ে পুলিশকে সেই আস্থা অর্জন করতে হবে, তবে অবশ্যই আইন ভেঙে নয়, আইনের মধ্যে থেকে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পুলিশ সুপার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক সহ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা 5 আগস্ট পরবর্তী পুলিশ পুনর্গঠনের মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ। পুলিশ বাহিনীরও মুশকিল হলো, ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল, নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে হয়, কাজে কাজ করেছে, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছে, করেছে, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে, যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো। বিএনপির 16 বছরের আন্দোলন আর জুলাই অভ্যুত্থান নিয়ে উপদেষ্টারা বিভাজন সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ধর্ষণের বিচারের দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকালে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভির অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে গুম, খুন, ধর্ষণ সহ নানা অপকর্মের উৎপত্তি হয়েছে। দুর্নীতিবাজরাই সমাজে সকল অপরাধ ঘটাচ্ছে। অন্তর্বর্তী সরকার কেন টাকাওয়ালা এসব দুর্নীতিবাজদের ধরছে না, সে প্রশ্ন তোলেন রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, মাগুরার 8 বছরের শিশু ধর্ষণের পর মহোৎসবে পরিণত হয়েছে। দেশে শান্তি ফিরিয়ে আনতে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। সমাবেশে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস আসিয়া ধর্ষণে জড়িতদের দ্রুত দৃশ্যমান শাস্তির দাবি জানান। বড় পরিসরে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে চাইলে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে মনে করেন নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রবাসী ভোট ও নির্বাচন নিয়ে ওআইসিভুক্ত 19 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন অতীতের পথে হাঁটতে চায় না, তাই প্রবাসীদের ভোটদানের ব্যবস্থায় গুরুত্ব দিচ্ছে। তাদের ভোট দিতে যাতে কোনো ঝামেলায় পড়তে না হয়, সেজন্য আইনগত বিষয়টি দেখবে কমিশন। নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে 3টি পদ্ধতি নিয়েছে: পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোট। এর মধ্যে প্রক্সি ভোট মন্দের ভালো বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। বৈঠকে রাষ্ট্রদূতদের কাছ থেকে প্রবাসীদের ভোটদানের বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে, তবে অনলাইন ও ডিজিটাল পদ্ধতিতে ভোটদানে তাদের অভিজ্ঞতা ভালো নয় বলেও জানান মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা। অনেক দেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান নির্বাচন কমিশনার। ডিজিটাল ভোটিং এ তাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এবং আমরা কোনো সহায়তা নিতে পারি কিনা। এখানে দু একজন, যেমন ইজিপ্টের রাষ্ট্রদূত আমাদেরকে যেটা জানালেন, যে তাদের অনলাইন ভোটে তাদের অভিজ্ঞতা ভালো নয়। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে, এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। করোনা ভ্যাকসিন আমদানির নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক।
দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, করোনার সময় বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড বঙ্গোভ্যাক্স ভ্যাকসিন বাজারজাতকরণের উদ্যোগ নেয়। তখন সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকোর সাথে যৌথ শেয়ারে ভ্যাকসিন বাজারজাত করার দাবি করেন। তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেয় সালমান এফ রহমান, জাহিদ মালিক সহ বিগত সরকারের সিন্ডিকেটে আরও ছিলেন তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান মোদাস্সের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমেদ কায়কাউস। এই সিন্ডিকেটের শক্তির বলয়ে আটকে যায় বঙ্গোভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি 22,000 কোটি টাকা লুটে নিয়েছে এমন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে দুদক। এ বিষয়ে বিস্তারিত তদন্তে নেমেছে সংস্থাটি। মেট্রো রেলের 4 কর্মী লাঞ্ছনার ঘটনায় বহিষ্কার করা হয়েছে এমআরটি পুলিশের 2 সদস্য, গঠিত হয়েছে তদন্ত কমিটি। মেট্রো এমডির অনুমতি ছাড়াই বিজ্ঞপ্তি দিয়ে 3 ঘণ্টা যাত্রী সেবা বন্ধ রাখার বিষয়টি গুরুত্ব পাবে তদন্তে। এদিকে পুলিশ আর মেট্রো রেল কর্মচারীদের এই সমস্যায় চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। রিপোর্ট করছেন ফরুক বাবু। রবিবার রাতে মেট্রো রেলের সব কর্মকর্তা ও কর্মচারী বিজ্ঞপ্তি দিয়ে সাময়িক কর্মবিরতির ঘোষণা করে। তাদের অভিযোগ, এমআরটি পুলিশ সদস্যের হাতে 4 মেট্রোকর্মী লাঞ্ছিত হয়েছেন। পুলিশ সদস্যদের বহিষ্কারের দাবি তুলে প্রতিবাদে যাত্রী সেবা বন্ধ রাখে তারা। যে কারণে সোমবার সকাল থেকে মেট্রো স্টেশনগুলোতে ছিলেন না কর্মচারীরা। টিকিট ছাড়াই মেট্রোতে উঠতে বাধ্য হন যাত্রীরা। এসে দেখলাম যে টোটালি লাইটটা অফ। তো আমি বললাম যে গার্ডকে জিজ্ঞাসা করলাম যে পাঞ্চ করা লাগবে কিনা, ওরা বললো যে না চলে যান, অসুবিধা নাই। স্টেশনে কোনো কাউন্টারে লোকজন নেই, আসতে তো হবে, এই জন্যই মতিঝিল থেকে গেট খোলা উঠে এসেছি। প্রথমে মিরপুর ও পল্লবী স্টেশনে কর্তৃপক্ষের আশ্বাসে টিকিট ও এমআরটি পাস সরবরাহ শুরু হয়। সকাল 10টার পরে সচল হয় সব স্টেশন। পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগে 3 ঘন্টা। কিছুই জানতাম না আর কি, ভোগান্তির মধ্যে মাঝে মাঝে পড়ি। কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন, বিষয়টি নিশ্চিত করেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। জানান, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইন্টারনালি একটু আমাদের নিজস্ব কিছু হয়েছিল, একটা ইনসিডেন্ট হয়, ওটার পরিপ্রেক্ষিতে আমরা রাত্রে 12টা-1টা পর্যন্ত ছিলাম এখানে। কিন্তু তখন পর্যন্ত অন্য কিছু কার কর্মবিরতি বা অন্য কিছু জানানো হয় নাই। সকালে একটা প্রেস রিলিজ দেখি, প্রেস রিলিজটা কীভাবে গেল এটা আমি জানি না, অ্যাজ এ এমডি আমি জানি না এটা প্রেস রিলিজ কে দিছে, ঠিক আছে। বাট তখন সকালে আমরা 8টা 8:30 পর্যন্ত একটু অসুবিধা হয়েছে সার্ভিসে, তারপরে সবাই কাজে যোগদান করেছে ঠিকঠাক মতো। যাত্রীদের জিম্মি করে এমন অবরোধ ও কর্মবিরতির বিষয়টি খতিয়ে দেখার কথাও জানান তিনি। 3 সদস্যের মিনিস্ট্রি থেকে হাই পাওয়ার কমিটি একটা করে দেওয়া হয়েছে অলরেডি, যেখানে পুলিশ থাকবে, আমি থাকবো বা আমরা টিম থাকবে, আর মিনিস্ট্রি থেকে লোক থাকবে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। খেলার খবর ফুটবল। জাতীয় দলে না খেলেই তারকা ফুটবলার বনে যাওয়া হামজা চৌধুরী এখন বাংলাদেশে। লন্ডন থেকে আজ বাংলাদেশ সময় 12:15টার দিকে সিলেটের ওসমানী বিমানবন্দরে পা রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার। বিমানবন্দরে তাকে বরণ করে নেন বাফুফের কর্মকর্তারা। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকে উৎসবের আবহ। উপস্থিত হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 8 কর্মকর্তা। জাতীয় দলের নতুন স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা আসেন ফুল নিয়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ফুটবল প্রেমীর সংখ্যা। বেলা 12:15টায় বিমানবন্দরে অবতরণ করে হামজা চৌধুরীকে বহনকারী বিমানটি। সাধারণত বিদেশ থেকে কিছু জয় করে এলে বিমানবন্দরের বাইরে সমর্থকরা ভিড় জমান। হামজা বাংলাদেশের হয়ে এখনো কিছু জয় করেননি, তবে জয় করবেন এমন আশা নিয়ে সমর্থকরা বুক বেঁধেছেন। লন্ডন থেকে হামজার দেশীয় আশাকে কেন্দ্র করে সিলেটের বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদেরও প্রচণ্ড ভিড় বাড়ে। হাজির হন ইউটিউবাররা। এই ছিল এখনকার মতো। ধন্যবাদ সবাইকে। বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।